This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26 বাংলায় সরকার গড়বে বিজেপি। দিল पे लिख लो सरकार हमारा होगा। বঙ্গ নেতৃত্বকে এমনই ভোকাল টনিক শাহের। ফের বঙ্গ বিজেপি নেতাদের সামনে 200 আসনের টার্গেট বেঁধে দিলেন অমিত শাহ। কিন্তু টার্গেট অ্যাচিভ করতে গেলে কি কি করতে হবে? প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী প্রদীপ্ত। এটাই তো প্রশ্ন, টার্গেট নেতারা বেঁধে দিয়ে যান, কিন্তু টার্গেটটাকে অ্যাচিভ করতে গেলে, রিচ করতে গেলে, পৌঁছতে গেলে কি কি করতে হবে সেই পথটা কি বাতলে দিয়ে গেছেন? যদি বাতলে দিয়ে গিয়ে থাকেন তাহলে কি কি বলেছেন ভোকাল টনিক একেবারে সংক্ষেপে? দেখো, কলকাতা মহানগরের বৈঠক ছিল, বিজেপির 4টি সাংগঠনিক জেলা নিয়ে এই বৈঠক ছিল। কলকাতা উত্তর, শহরতলি, যাদবপুর, কলকাতা উত্তর এবং দক্ষিণ, এই 4টি লোকসভা কেন্দ্র বা বিজেপির সাংগঠনিক জেলাকে নিয়ে এই বৈঠকে অমিত শাহ একেবারে স্পষ্ট করে দেন যে এই 28টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 20টিতে জিততেই হবে। এবং তুমি যে কথা বললে যে টার্গেট অ্যাচিভ করার প্রসঙ্গে তিনি যেটা বলছেন যে 3 থেকে যদি আমরা 77 হতে পারি তাহলে 77 থেকে 200 নয় কেন। আর সেক্ষেত্রে বিজেপির অন্দরে যে আদি দ্বন্দ্বের কথা বারংবার সামনে আসে, সেই প্রসঙ্গই হয়তো অমিত শাহ সরাসরি না বলে বুঝিয়ে দিয়েছেন যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তার কারণ প্রার্থী নিয়ে কখনো কখনো অতীতে গোলমাল হতে দেখা গিয়েছে পদ্ম শিবিরে, সেরকম কোনো কিছু করা চলবে না। দলের যিনিই প্রার্থী হন না কেন তাকে জেতাতে নামতে হবে, সকলকে একসঙ্গে ঝাঁপাতে হবে, এটা অমিত শাহ স্পষ্ট করে দিয়েছেন। অর্থাৎ জয়ের জন্য ভোকাল টনিক মূলত তিনি যেটা বলছেন তা হলো যে একসঙ্গে কাজ করতে হবে। দিলীপ ঘোষের আমলে হয়েছিল। এই দিলীপ ঘোষকে একটা সময় দেখেছিলাম বিজেপির যে বড় বড় অনুষ্ঠানগুলো তিনি ডিটাচ টোটালি। শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নিলেন, দিলীপ ঘোষ ছিলেন না, বাকি সব নেতারা উপস্থিত ছিলেন, এমনকি প্রাক্তন সভাপতিরাও 2জন উপস্থিত ছিলেন। দিলীপ ঘোষকে আজকে দেখা গেল অমিত শাহ বার্তা দিচ্ছেন নতুন পুরনো একসঙ্গে কাজ করতে হবে। এই ছোট 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 জিনিসগুলোকে এক সূত্রে বাঁধা যায়? দেখো, সেই বাধার কাজটাই হয়তো অমিত শাহ এই বছরের শেষ দিনে করে গেলেন এবং সেটা বঙ্গ বিজেপি নেতৃত্বকে যেমনভাবে বুঝিয়ে দিয়ে গেলেন, একই সঙ্গে কর্মীদেরকেও বুঝিয়ে দিয়ে গেলেন যে এই রাজ্যের যে পদ্ম শিবিরের যে 4 জন মূলত মুখ হিসাবে দেখা যায়, সেই 4 জন একসঙ্গে বৈঠক করছেন। অর্থাৎ তাদের মধ্যেও কোথাও কোনো বিবাদ নেই, তারা একসঙ্গে কাজ করতে পারে এবং সেই বার্তা দিয়েই একসূত্রে একটা বাধার চেষ্টা করলেন অমিত শাহ। সেই কারণে দিলীপ ঘোষ শুধুমাত্র বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন একজন সাংসদ হিসাবে এমনটি নয়, দিলীপ ঘোষকে কিন্তু মধ্যাহ্নভোজ যেটা অমিত শাহ ওপরে করতে গিয়েছিলেন, যে হোটেলে তিনি ছিলেন, নিচের তলায় বৈঠক হয়েছে, পরবর্তীতে ওপরে তারা মধ্যাহ্নভোজ সারতে গিয়েছিলেন, সেখানে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কিন্তু দিলীপ ঘোষকেও ডাকা হয়েছিল। একই সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্ব হিসাবে এই রাজ্যে যারা দায়িত্বে রয়েছেন তারাও বৈঠকে ছিলেন। অর্থাৎ তার মধ্যে থেকেই একটা বার্তা অমিত শাহ স্পষ্ট করে দিচ্ছেন যে এই রাজ্যে অনুপ প্রবেশ, দুর্নীতির মতো বিভিন্ন ইস্যু রয়েছে, কিন্তু সেটাকে কাজে লাগাতে গেলে নিজেদের অন্দরের যে গোষ্ঠী লড়াই রয়েছে, নিজেদের অন্দরে কোথাও বিবাদ রয়েছে, মতামতের ফারাক রয়েছে, সে ভুলে একসঙ্গে কাজ করতে হবে, এটাই অমিত শাহ দিলীপ ঘোষকে রেখেও হয়তো স্পষ্ট করে দিয়েছেন। ধন্যবাদ। সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো। তৃণমূলের তরফ থেকে কি রিয়াক্ট করা হয়েছে, জয়প্রকাশ মজুমদার কি বলেছেন? আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। মনে রাখবেন, প্রার্থী একদম কুচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত বা কাঁথি পর্যন্ত যদি আপনি ভাবেন, প্রত্যেক জায়গায় নরেন্দ্র মোদী প্রার্থী এবং পদ্মফুল প্রার্থী। এই পদ্মফুলকে জেতাতে হবে, অন্য কোনো কিছু দেখলে হবে না। আমরা মহাভারতে গল্প শুনেছি যে অর্জুনকে যখন বলা হয়েছিল লক্ষ্যভেদ করার জন্য, অর্জুন সহ সমস্ত পঞ্চ পাণ্ডবকে এক একজন এক এক কথা বলেছিল, অর্জুন একমাত্র বলেছিল আমি শুধু চোখ দেখতে পাচ্ছি। বন্ধুগণ, আপনারা কি দেখতে পাচ্ছেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি যদি দেখতে পাচ্ছি এখান থেকে বসে বিগত প্রায় 4 বছর এই রাজ্যের রাজ্য সভাপতি হিসেবে কাজ করার পর আমি দেখতে পাচ্ছি যে 26-এ পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছে, সেটা আমি এখান থেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। এইরকম মায়োপিক দৃষ্টি নিয়ে চললে তাতেই বোঝা যাচ্ছে যে বিজেপির না আছে কোনো রণনীতি, না আছে নিজেদের কমিটি, না আছে কোনো জেলা কমিটি, না আছে মন্ডল কমিটি, না আছে বুথে কেউ। যাদের জীবন মরুভূমি হয়ে গেছে,
যাদের রাজনৈতিক জীবন মরুভূমি তারা এরকম মরীচিকা দেখেন। পাখির চোখ 26 সেটিং তত্ত্বের অভিযোগ খারিজ করেছেন অমিত শাহ। 26-এর ভোটে বাংলা দখলে একগুচ্ছ নির্দেশ অমিত শাহের। জানুয়ারি থেকেই দলের সাংসদ বিধায়কদের মাঠে নামার নির্দেশ দিয়েছেন। যেই প্রার্থী হোক না কেন জেতাতে হবে, সবাইকে নামতে হবে। শুধু দলের ভরসা নয়, নিজেকেও লড়াই করে জিততে হবে। বঙ্গ বিজেপি নেতাদেরকে টার্গেট বেঁধে দিয়ে বলেন অমিত শাহ, বলছে সূত্র। পরীক্ষার সময় মাইক বন্ধ থাকবে, বাড়ি বাড়ি গিয়ে প্রচার করুন। প্রচারে অনুপ্রবেশ এবং জনবিন্যাস বদলের অভিযোগ নিয়ে আসুন, এমনই নির্দেশ অমিত শাহের। তৃণমূলের জন্য 360 ডিগ্রি, তার মানে যারা সেটিং বলে তাদের জন্য কত ডিগ্রি এবার সেটা আপনাদের কাছে নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে। পুলিশে ধরলে কি বলে যে 3rd ডিগ্রি প্রয়োগ, আর অমিত শাহজি বলেছেন ওদেরকে 360 ডিগ্রি দিতে হবে, তাই দেওয়া হবে। এই নির্বাচনে যে ঢিলেমি করবে সে নিজের স্বজাতির সঙ্গে ঢিলেমি করবে, এই নির্বাচনে যে ঢিলেমি করবে সে সমাজের সাথে ঢিলেমি করবে, এই নির্বাচনে যে গাছাড়া দেবে সে নিজের পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। 360 ডিগ্রি আক্রমণ না 720 ডিগ্রি, ডবল করে দিন না, 720 ডিগ্রি। লাভটা কি হবে? তৃণমূলকে যত আক্রমণ করবে তৃণমূল তত উজ্জীবিত হবে, মানুষের সাপোর্ট তত বাড়বে। গতবার যত দিদি ও দিদি আমরা শুনেছি তো টোন টিটকারি প্রধানমন্ত্রীর গলায় প্রত্যেক মিটিংয়ে, যত বলেছেন তত বিজেপির ভোট কমেছে। এবারও যত আক্রমণ করবে তত বিজেপির ভোট কমবে, নিশ্চিন্ত থাকতে পারেন। আজকে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, উত্তর শহরতলি এবং যাদবপুর এই 4টে সাংগঠনিক জেলাকে নিয়ে বৈঠক করেন, বিশেষ বৈঠক করেন অমিত শাহ। এই 4টে সাংগঠনিক জেলার মধ্যে 28টা বিধানসভা আসন রয়েছে, যার মধ্যে টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ। 20টাতে জিততেই হবে, শাহী বার্তা রাজ্য বিজেপি নেতৃত্বকে। ভোকাল টনিক, রক্ত টনিক, সব টনিক পেলাম। মূল মন্ত্র ছিল 2026 ভাজপা সরকার আসবে, ভারতীয় জনতা পার্টি সরকার। আর এই যে আমরা যেভাবে বলি 2026 তৃণমূলের বিসর্জন, এটা পরিষ্কার যে ভাষায় আজকে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের মাননীয় নেতা শ্রী অমিত শাহজি যে বার্তা দিয়ে গেলেন, আগামী এপ্রিল অবধি, মতগণনা শেষ হওয়া অবধি সব কিছু কাজ ছেড়ে দিয়ে শুধু আর শুধু ভারতীয় জনতা পার্টিকে জেতাবার জন্যে কাজ করার আদেশ দিয়েছেন। মূল বিষয় হচ্ছে কলকাতায় যে 4টে আমাদের জেলা আছে, সেই 4টে জেলায় 28টা সিট। সেই 28টা সিটের মধ্যে 20-র অধিক সিট বিজেপিকে জিততে হবে, এটাই অমিত শাহর আহ্বান। সারা বাংলা জিতে আসবে, আর এখানে যদি না জেতে তাহলে জেতাটা তো সম্পূর্ণ হলো না। সেই কারণে উনি বলছেন যে কমপ্লিট জেতা হোক। আর এই বাংলার জেতাটা শুধু বাংলা সরকারের পরিবর্তনের জন্য নয়, সারা দেশের পক্ষে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। শুধুমাত্র অনুপ্রবেশ বাংলার নিরাপত্তার জন্য বিপজ্জনক নয়, রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক। সেই কারণে আপনারা প্রতিজ্ঞা নিন যে আজ থেকে কাউন্টিং পর্যন্ত আপনারা পুরো জমিতে বসে লড়াই করবেন, এক চুলো জমি ছাড়বেন না। এটাই মূল আহ্বান অমিত শাহ। দেখুন, একাধিক বৈঠক করেছেন অমিত শাহ। বৈঠকে যেটা বলেছেন সেটা তো বলেছেন, মুখে বলেছেন, কিন্তু অনেক সময় মুখের কথা নয়, ছবি অনেক কথা বলে। 6 মাস পর ফের বিজেপির মূল স্রোতে দিলীপ ঘোষ। 26-এর ভোটে তাহলে কি তাকে বিশেষ কোনো দায়িত্বে দেখা যাবে? রণকৌশল বৈঠক শেষে মধ্যাহ্নভোজের শাহী চমক। শুভেন্দু, শ্রমিক, সুকান্তর সঙ্গে দিলীপকেও মধ্যাহ্নভোজে ডাকেন অমিত শাহ। লাঞ্চে অমিত মালব্য, সুনীল বনসাল, ভূপেন্দ্র যাদবরাও ছিলেন। শাহের নির্দেশেই বৈঠকে দিলীপ, এমনটাই বলছে সূত্র। আপনাকে কি আলাদা করে নিয়ে বসেছিলেন? ডাকা হয়েছিল শোনার জন্য। আচ্ছা, একটু বাকি যা বলা হবে সেটা হবে। না, মানে আপনাকে আলাদা করে শ্রমিক দা, শুভেন্দু দা আপনারা আলাদা করে বসেছিলেন? আপনারা আলাদা করে লাঞ্চ করলেন, আলাদা করে লাঞ্চ করলেন? আমি একাই করেছি আলাদা করে। আচ্ছা, কি বললেন দিলীপ বাবু? আপনার তরফ থেকে কি বললেন আপনি?
হ্যাঁ, আমি কি বলি আমি শুনেছি পরে কথা হবে। ও জানতে পারবেন, আপনারা জানতে পারবেন। বাংলাতে একটা প্রবাদ আছে, মরণকালে হরিনাম, আপনারা শুনেছেন। বিজেপির মরণকালে এখন দিলীপ নাম, আমি এইভাবেই দেখছি।